আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো 3 ঘোড়া নগদান বই। ঠিক আছে, আমরা 3 ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করব। 3 ঘোড়া নগদান বই মানে এখানে হলো টাকার অঙ্ক 3টা থাকে, একটা বাট্টা, একটা নগদ, একটা ব্যাংক। এই জন্য আমরা এটাকে 3 ঘোড়া নগদান বই বলি। ঠিক আছে, তো আমরা আজকে প্রথমে হলো ছক নিয়ে আলোচনা করব। প্রথমে হলো সমস্ত জাবেদার ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট অবশ্যই লিখতে হবে, দুই প্রান্তে ডেবিট আর ক্রেডিট। ঠিক আছে, এরপরে তারিখ, প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, তারপর বাট্টা, প্রদত্ত, নগদ, ব্যাংক, নগদ টাকা, ব্যাংক টাকা। এরপরে কি আবারও একই তারিখ। এখানে হলো একটা জিনিস দেখো, এখানে প্রাপ্তি, এখানে প্রদান। ঠিক আছে, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, প্রাপ্তি, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক আছে, দেখো এদিকে যা এদিকেও তা, শুধু এখানে টাকা আসে দেখে এখানে প্রাপ্তি, আর টাকা চলে যায় সেটা সেই জন্য প্রদান। ঠিক আছে, ছক এটা যেরকম ঠিক এটাও সেরকম। ঠিক আছে, তো আমরা হলো আজকে চট্টগ্রাম বোর্ড, আমরা চট্টগ্রাম বোর্ড 2024 হলো আমরা আজকে সমাধান করব। ঠিক আছে, তো নগদ 3 ঘোড়ার ক্ষেত্রে নতুন একটা আইটেম হলো এই বাট্টা। ঠিক আছে, বাট্টা নিয়ে আমরা আরও বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 এই অঙ্কটা করি। 2023 সালের 1 জানুয়ারিতে ইমরানের নগদ ও ব্যাংক টাকার উদ্বৃত্ত ছিল 1,20,000 ও 70,000 টাকা। ঠিক আছে, তো আমরা এখন অঙ্ক শুরু করি। তো অঙ্কের ক্ষেত্রে দেখো এটা হলো অঙ্ক। তো এখন প্রশ্ন হলো যে কিভাবে বুঝবা যে এটা 3 ঘোড়া নগদান বই। অনেক সময় প্রশ্নে সরাসরি লেখা থাকে কি একটি 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো। ঠিক আছে, কিন্তু অনেক সময় বোর্ড পরীক্ষাতে আসছে যে কিছুই লেখা নেই, শুধু লেখা আছে একটি নগদান বই প্রস্তুত করো। তো সেহেতু তুমি দেখবা যে যদি এখানে বাট্টা থাকে তাহলে যেরকম দেখো দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 15,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা পাওয়া গেল। এই একটা লাইন দ্বারাই তোমাকে বুঝে নিতে হবে যে এটা হলো 3 ঘোড়া নগদান বই। ঠিক আছে, বুঝে আসছে? তো সেই জন্য প্রশ্নে অনেক সময় উল্লেখ থাকে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো, কিংবা লেখা থাকে উপযুক্ত নগদান বই প্রস্তুত করো, কিংবা লেখা থাকে কিছু না, শুধু লেখা থাকে নগদান বই প্রস্তুত করো। 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া কিচ্ছু লেখা নেই। তখন তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে এটা 1 ঘোড়া, 2 ঘোড়া না 3 ঘোড়া। বুঝে আসছে? তো সেই জন্য যখনই তুমি দেখবা যে বাট্টা আছে তার মানে চোখ বন্ধ করে সেটা 3 ঘোড়া, আর হলো বাট্টা নেই, নগদ ব্যাংক আছে, তাহলে এটা 2 ঘোড়া, আর হলো কি আছে বাট্টাও নেই, ব্যাংকও নেই, তার মানে সেটা 1 ঘোড়া। ঠিক আছে, আমরা অঙ্কে যাচ্ছি। ছক আমরা বুঝলাম, একেবারে সহজ ছক। এরপরে আমরা অঙ্ক দেখো 2023 সালের 1 জানুয়ারি তারিখে ইমরানের কাছে নগদ ও ব্যাংক উদ্বৃত্ত ছিল 1,20,000 আর 70,000 টাকা। তো ব্যাংক উদ্বৃত্ত মানেই হলো মাসের শুরুতে ব্যাংক উদ্বৃত্ত মানেই হলো ব্যালেন্স বিডি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন লিখি 2023 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। ঠিক আছে, কত নগদ হলো 1,20,000, নগদ কত 1,20,000। ঠিক আছে, আর ব্যাংক কত 70,000 টাকা। দেখো প্রথমেই 1 তারিখে যেটা থাকবে উদ্বৃত্ত লেখা থাকলে মানে হলো ব্যালেন্স বিডি মানে হলো ব্রড ডাউন মানে এটা গত মাসের ব্যালেন্স যেটা এই মাসে স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, বিডি মানে কি, বিডি মানে ব্রড ডাউন মানে কি স্থানান্তরিত হয়েছে, মানে এটা হলো গত মাসের শেষে যে ব্যালেন্স ছিল সেটা এই মাসে প্রথমে স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 1 তারিখ হয়ে গেল। এরপরে কি জানুয়ারি 2 তারিখ কি নগদ পণ্য ক্রয় 60,000 টাকা এবং নগদে পণ্য বিক্রয় 90,000 টাকা। তাহলে নগদে পণ্য ক্রয় মানে কি,
ক্রয় মানে হলো টাকা চলে গেল, মানে কেন ক্রয় করতে টাকা চলে যায়, ঠিক আছে। আমরা এখানে টাকা আসলে লিখি ডেবিট দিকে, আর টাকা চলে গেলে লিখি হলো ক্রেডিট দিকে, ঠিক আছে। তাহলে ক্রয়ের ক্ষেত্রে কি হবে, নগদ জানুয়ারি 2023, তাহলে আমরা লিখি 2023 জানুয়ারি 2। তাহলে কি আমরা কি লিখব, দেখো এখানে কি লেখা আছে, নগদে পণ্য ক্রয়। তো নগদ আমরা লিখতে পারবো না, কেন লিখতে পারবো না, কারণ নগদান হিসাব তো উপরে হেডলাইন দেওয়া আছে, এখানে সব কিছু হলো নগদ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে কি লিখব, ক্রয় হিসাব লিখব, ঠিক আছে। ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব কত দেখেন স্পষ্ট লেখা আছে, নগদে 60,000 টাকা ক্রয়। তাহলে নগদের ঘরে হলো 60,000, ঠিক আছে। এখন ক্রয় আমরা ক্রেডিট দিকে কেন লিখলাম, ক্রয় মানে হলো টাকা চলে গেছে, ক্রয় করতে আমাদের টাকা চলে যায়, ঠিক আছে। এরপর নগদে পণ্য বিক্রয়, জানুয়ারি 2 বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কত, নগদে বিক্রয় হলো 90,000 টাকা। তাহলে কার ঘরে বসবে, বিক্রয় মানে কি, বিক্রয় করলে টাকা আসে, বিক্রয় করলে কি আসে, টাকা আসে, টাকা আসলে আমরা ডেবিট দিকে লিখবো, আর টাকা চলে গেছে ক্রয়ের ক্ষেত্রে, সেই জন্য আমরা ক্রেডিট দিকে লিখেছি। এরপরে 5 নম্বর দেখো, 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, মারুফের নিকট থেকে পণ্য ক্রয় 70,000 টাকা, মারুফের নিকট থেকে পণ্য ক্রয় 70,000 টাকা। তো এখানে কিছু লেখা নেই, নগদেও লেখা নেই, যেরকম আগে আমাদের স্পষ্ট লেখা ছিল নগদে পণ্য ক্রয়, তার মানে আমরা বুঝতে পারছি নগদ, কিন্তু এখানে লেখা আছে শুধু মারুফের নিকট থেকে পণ্য ক্রয় 70,000 টাকা। এখানে নগদে, চেকে কিংবা বাকিতে কিছু লেখা নেই, কিন্তু এই যে দেখো মারুফ লেখা আছে, মারুফ লেখা আছে মানেই হলো এটা হলো বাকিতে, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়। আর আমরা করতেছি কি নগদান হিসাব, 3 ঘোড়া নগদান হিসাব। নগদান মানে হলো আমরা শুধু নগদ আর ব্যাংক নগদ টাকার হিসাব করবো, এখানে বাকিতে বা ধারে কোনো লেনদেন হবে না। তার মানে কি 5 তারিখের যে আছে এটা আসবেই না এখানে, ঠিক আছে। সবসময় মনে রাখবা নগদান বইয়ের ক্ষেত্রে তোমার যে সব লেনদেনে যে এখানে আসবে তা না, অনেক লেনদেন আছে দেওয়া আছে কিন্তু এখানে আসবে না। কেন আসবে না, কারণ আমরা নগদান হিসাব করতেছি, এখানে কোনো ধারে বা বাকিতে আসবে না। এরপর 8 নম্বর দেখো, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 15,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা পাওয়া গেল। তার মানে দেখো দেনাদারের কাছ থেকে পাওয়া যায়, দেনাদার মানে যাদের কাছ থেকে ব্যবসায় প্রতিষ্ঠান টাকা পায় তাদের কাছ থেকে কি পাওয়া গেল, 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা পাওয়া গেল। তাহলে আমরা পাইছি কত, 14,500 টাকা কিন্তু আমরা পাইছি। এরপরে কি, কিন্তু পাওয়ার কথা ছিল কত, 15,000 টাকা। তার মানে হলো 500 টাকা কম পাইছি, 500 টাকা আমরা ছাড় দিছি, কারণ এখানে লেখা আছে পূর্ণ নিষ্পত্তিতে, মানে নিষ্পত্তি মানে কি দুই পক্ষই সম্মত হয়েছে, ঠিক আছে। তাহার মানে কি 500 টাকা হলো বাট্টা। এখন প্রশ্ন হলো এটা হলো নগদান বাট্টা না কারবারি বাট্টা। দেখো বাট্টা হলো 2 ধরনের, একটা হলো কারবারি বাট্টা আর দ্বিতীয় নম্বর হলো নগদ বাট্টা। কারবারি বাট্টা কখনো হিসাবে আসবে না, ঠিক আছে। আর নগদান বাট্টা অবশ্যই আসবে। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা কারবারি বাট্টা কোনটা নগদান বাট্টা, খুব বোঝার খুব সহজ টেকনিক আছে। কারবারি বাট্টার ক্ষেত্রে ক্রয় বিক্রয়, ক্রয় কিংবা বিক্রয় এর যে কোনো একটা অবশ্যই উল্লেখ থাকবে। কারবারি বাট্টার ক্ষেত্রে কি 10% বাট্টায় ক্রয় করা হলো, 15% বাট্টায় বিক্রয় করা হলো, এগুলো সব হলো কারবারি বাট্টা। আসবে না মানে কি এই বাট্টার হিসাবটা আসবে না। আর নগদান বাট্টা মানে সহজ জিনিস হলো, নগদান বাট্টার ক্ষেত্রে কি যে হলো দেখো ক্রয় বিক্রয়, কারবারি বাট্টা কখন হয়, কারবারি বাট্টা হয় ক্রয় বিক্রয়ের সময়। আর এই ক্রয় বিক্রয় যখন বাকিতে হয় তখন ওই টাকা যখন পাওয়া হয়
তখন হয় হলো নগদান বাট্টা। যেরকম সহজ একটা উদাহরণ দিই, মনে করো 10% বাট্টায় পণ্য বিক্রয় করা হলো। তাহলে ঠিক আছে, 10% বাট্টায় পণ্য বিক্রয় করা হয়েছে। মনে করো দেখো এই 10% বাট্টায় বাকিতে পণ্য বিক্রয়, ঠিক আছে, 10,000 টাকা। দেখো 10% বাট্টায় বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে এটা হলো কারবারি বাট্টা। এটা কি? এটা হলো কারবারি বাট্টা। তাহলে দেখো 10% বাট্টায় বাকিতে বিক্রয় মানে কি? বাট্টা কত? বাট্টা হলো 1,000 টাকা, ঠিক আছে, আর বিক্রয় করা হয়েছে কত? 9,000 টাকা। তো কারবারি বাট্টা আসে না মানে হলো এই 10,000 টাকার আর হিসাব হবে না, এই 1,000 টাকা বাট্টার হিসাব হবে না, শুধু কাজ হবে এই 9,000 টাকা দিয়ে। বুঝে আসছে? যেরকম একটা মোবাইল কিনা হলো, মনে করলো মোবাইল বিক্রি করা হলো 10,000 টাকা, তো সেখানে দাম কি হবে? এই 10,000 টাকা আর বাট্টা যে 1,000, এগুলো আর কারবারি বাট্টা এগুলো হিসাব আসবে না, আসবে হলো 9,000 টাকায় মোবাইল ফোনটা বিক্রি করা হয়েছে। বুঝে আসছে? এখন কথা হলো এই যে বাকিতে বিক্রয় করা হলো 9,000 টাকা, তাহলে এই যে বাকিতে বিক্রি করা হলো 9,000 টাকা, এই টাকা তো পরিশোধ করতে হবে। এই টাকা যখন পাওয়া যাবে, পাওয়ার জন্য যখন বাট্টা হবে, সেটা হলো নগদান বাট্টা। যেরকম এই 9,000 টাকা, দেখো এখন কি হলো, মনে করো এই 9,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে, এই 9,000 টাকা, এই যে 9,000 টাকা, এটা কি হলো? পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। এই যে দেখো প্রথমে শুরু হলো কি? কারবারের বিটটা দিয়ে 10% বাট্টায় বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা, তার মানে বাট্টায় 1,000 টাকা আর পাওয়া গেল কত? 9,000 টাকা। কিন্তু এটা ছিল বাকিতে। এই 9,000 টাকা যখন পরিশোধ করতেছে তখন বলতেছে পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা, 8,500 টাকা, সরি, পূর্ণ নিষ্পত্তিতে কত পাওয়া গেল? 8,500 টাকা পাওয়া গেল। তার মানে এখানে নগদান বাট্টা হলো 500 টাকা। বুঝে আসছে? এই কারবারি বাট্টা আর নগদান বাট্টা সহজে বোঝানো হলো। দেখো আবার বলতেছি, সেটা কি? কারবারি বাট্টা, কারবারি বাট্টা নগদান বই আসবেই না, ঠিক আছে, আসবে কি? নগদান বাট্টা। আমরা এখন বুঝবো কিভাবে কারবারি বাট্টা কোনটা, নগদান বাট্টা কোনটা। কারবারি বাট্টা সবসময় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের সময় আসে। আর নগদান বাট্টা কোথায় আসে? একেবারে সহজ, পূর্ণ নিষ্পত্তি লেখা থাকলেই বুঝবো নগদান বাট্টা, নগদ বাট্টা, ঠিক আছে। তাহলে এখানে দেখো কারবারি বাট্টা কখন হয়, নগদান বাট্টা কখন, সেটা বুঝাচ্ছি। 10% বাট্টায় বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো ঠিক আছে, 10,000 টাকা বাকিতে বিক্রয়, তার মানে কি? বাট্টা হলো 10,000 টাকা, পণ্যের দাম কত? 9,000 টাকা। দিতে হবে কত? তাহলে 9,000 টাকা। কিন্তু বাকিতে যেহেতু এখন দিতে হবে না, যখন এটা দিবে তখন কি হয়েছে? 9,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 8,500 টাকা পাওয়া গেল। তাহলে প্রথমে ছিল হলো কারবারি বাট্টা। প্রথমে এটা কি? এটা হলো কারবারি বাট্টা, ঠিক আছে, এটা প্রথমে কারবারি বাট্টা ছিল। কিন্তু এই 9,000 টাকা যখন নগদ পেমেন্ট করতে হবে তখন বলা হলো কি পূর্ণ নিষ্পত্তিতে 8,500 টাকা পাওয়া গেল, তখন এটা হয়ে গেল কি নগদ বাট্টা, ঠিক আছে। তখন এটা কি হলো? নগদ বাট্টা। বুঝে আসছে? এই হলো কারবারি বাট্টা আর নগদ বাট্টা। এখন আমরা বুঝবো যে এখানে যেটা আছে সেটা কারবারি বাট্টা না নগদ বাট্টা। এখানে পরিষ্কার লেখা আছে, কি লেখা আছে? এখানে পরিষ্কার লেখা আছে হলো যে পূর্ণ নিষ্পত্তিতে, কি লেখা আছে? পূর্ণ নিষ্পত্তিতে লেখা আছে, ঠিক আছে। পূর্ণ নিষ্পত্তিতে যখন লেখা থাকে তখন কি হয়? পূর্ণ নিষ্পত্তিতে যখন লেখা থাকে তখন একেবারে সহজে বোঝা যায়, সেটা হলো কি
নগদ বাট্টা। বুঝে আসছে? তাহলে দেখো এখানে কি লেখা আছে, দেনাদের কাছ থেকে প্রাপ্য 15,000 টাকা পূর্ণ নিষ্পত্তি 14,500 টাকা পাওয়া গেল। তাহলে যেহেতু পাওয়া গেল তাহলে আমরা ডেবিট দিকে লিখব। তাহলে কত? 8 নম্বর। 8 নম্বর কি দেনা, দেখো দেনাদার নিকট থেকে কাছ থেকে, তাহলে শিরোনাম কি হবে? দানাদার। শিরোনাম কি হবে? দানাদার হিসাব। যেহেতু এই টাকাটা পাওয়া গেল, ঠিক আছে, সেজন্য আমরা ডেবিট দিকে লিখতেছি। ডেবিট কত? এখন প্রশ্ন হলো এটা ব্যাংকের ঘরে বসবে আর নগদান ঘরে বসবে? অবশ্যই নগদ ঘরে বসবে, কারণ ব্যাংকের কোনো কথা বলাই নাই। ঠিক আছে, তাহলে বাট্টা কত? বাট্টা হলো 500। বাট্টা হলো 500। এরপরে কত? 14,500 টাকা। 14,500। ঠিক আছে, এরপরে কি? ব্যাস হয়ে গেল। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর কি বলতেছে? অবচয় ধার্য করা হলো 2,500 টাকা। অবচয় ধার্য করা, আমরা কিন্তু এখানে শুধু নগদ হিসাব করতেছি, নগদের হিসাব। বাকিতে বা অনগদ লেনদেন আসবে না। অবচয় হলো কি? অনগদ লেনদেন। অনগদ লেনদেন মানে কি? যে লেনদেনে নগদে কোনো ট্রানজ্যাকশান হয় না। আমরা অবচয়ের জাবেদা করব। অবচয়ের জাবেদা কি? অবচয়, অবচয়, অবচয়ের জাবেদা। অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, অবচয় জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে এর মধ্যে কোনো নগদান আছে? কোনো নগদান নাই। তাহলে এটা হলো অনগদ লেনদেন, আর অনগদ লেনদেন নগদান বইতে হয় না। 1 ঘোরাতে হয় না, 2 ঘোরাতে হয় না, 3 ঘোরাতে কোথাও হয় না। মালিক কর্তৃক পণ্য উত্তোলন। 15 নম্বর, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তাহলে এটা জাবেদা কি? মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তাহলে উত্তোলন আছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। ঠিক আছে, এরপরে কি? পণ্য উত্তোলন। উত্তোলন পণ্য যখনই থাকবে তখন আসবে কি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটাও দেখো, এটা হলো অনগদ লেনদেন। অনগদ লেনদেন, এই দুটাই হলো অনগদ লেনদেন। ঠিক আছে, এই দুটাই হলো কি? অনগদ লেনদেন। অনগদ লেনদেন কাকে বলে? যেটা নগদে হয় না। দেখো আমরা জাবেদা করছি, এখানে কোথাও নগদান হিসাব নাই। যে যে যেই জাবেদার ক্ষেত্রে, যে লেনদেনের ক্ষেত্রে নগদান হিসাব থাকবে না, সেটাই হলো অনগদ লেনদেন। আর হলো এই অনগদ লেনদেন হলো এখানে আসবে না। ঠিক আছে, তাহলে তাহলে কি হলো? মালিক কর্তৃক পণ্য উত্তোলন আসবে না। ঠিক আছে, এরপরে কি? এরপরে আমরা যাব হলো 20 নম্বর। 20 নম্বর কি বলতেছে? মারুফের পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তাকে 69,000 টাকা প্রদান। দেখো, মারুফের পাওনা পূর্ণ নিষ্পত্তিতে, পূর্ণ নিষ্পত্তি মানে হলো, দেখো এখানে কত? 69,000 টাকা। দেখো এই যে মারুফের নিকট থেকে পণ্য ক্রয় কত ছিল? 70,000 টাকা ছিল। ঠিক আছে, তাহলে 69,000 টাকা প্রদান, তার মাঝে 1,000 টাকা কম দিছে, তার মানে হলো বাট্টা। এখন এটা কারবারি বাট্টা আর নগদান বাট্টা? আমরা জানি যখনই পূর্ণ নিষ্পত্তিতে লেখা থাকবে সেটা হলো কি হবে? সেটা হলো আমাদের নগদান বাট্টা। নগদান বাট্টা অবশ্যই আসবে। তাহলে কি হলো? দেখো, তাহলে 69,000 টাকা প্রদান, প্রদান করা মানে কি? সেটা হলো ক্রেডিট দিকে আসবে। এটা হলো 20 নম্বর। 20 নম্বর। ঠিক আছে, 20 নম্বর কি? মারুফ, মারুফের, মারুফের হিসাব। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি? বাট্টা কত? বাট্টা হলো 1,000। এখন দেখো এই বাট্টা, বাট্টার দেখো বাট্টা জিনিসটা আবার একটু বুঝাই।
এই যে বাট্টা টাকা, এই 1000 টাকা, এরা প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা? সবসময় মনে রাখবা, যখন তুমি টাকা প্রদান করো, যেরকম এখানে আমরা মারুফকে টাকা প্রদান করতেছি, যখন টাকা প্রদান করা হয় তখন বাট্টা পাওয়া যায়। বুঝে আসছে? যেরকম মারুফকে আমরা 69,000 টাকা প্রদান করছি, দেওয়া লাগবে কত? 70,000, সেখানে দিছি কত? 69,000। ঠিক আছে, এই যেখানে লেখা আছে 70,000 টাকা, মারুফের নিকট থেকে পণ্য ক্রয় 70,000 টাকা, মানে বাকিতে পণ্য ক্রয়, সেই টাকাটা প্রদান করা হচ্ছে কত? 69,000 টাকা। তার মানে হলো আমরা যখন টাকা প্রদান করি, 69,000 টাকা প্রদান করছি, সেখানে 1,000 টাকা বাট্টা পাইছি। যখন টাকা প্রদান করা হয় তখন হলো কি হয়? বাট্টা প্রাপ্তি হয়। ঠিক আছে, সে 1,000 টাকা টাকা দিছে কত? 69,000 টাকা। এই 69,000 টাকা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এখন এটা নগদের ঘরে কেন বসলো, ব্যাংকের ঘরে কেন বসলো না? কারণ হলো এখানে ব্যাংকের কোনো কথা বলা নেই, তার মানে হলো এটা নগদ। ঠিক আছে, এরপরে দেখে ব্যাংক থেকে ব্যবসায় প্রয়োজনে উত্তোলন 7,000 টাকা। কত? 7,000 টাকা ব্যবসায় প্রয়োজনে উত্তোলন। এই উত্তোলন হলো কি? ব্যাংক থেকে যখন ব্যবসায় প্রয়োজনে টাকা উঠবে, সেটা হলো কন্ট্রা এন্ট্রি হবে, মানে বিপরীত দাখিলা। কি দাখিলা? কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বাংলাতে বলেও কি? বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা কাকে বলে? বিপরীত দাখিলা হলো যেটা নগদ এবং ব্যাংক উভয়কে যেটা প্রভাবিত করে, সেটা হলো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তাহলে দেখো, তাহলে ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে উত্তোলন, তো ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে ব্যবসার প্রয়োজনে, তাহলে কি হবে? তাহলে ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ টাকা বাড়বে, কারণ ব্যাংক থেকে নগদ টাকা তোলা হয়েছে, কিন্তু আবার সাথে সাথে ব্যাংকের টাকা কমে যাবে। বুঝে আসছে? ব্যবসা প্রতিষ্ঠানে দুই জায়গায় টাকা থাকে, একটা হলো ক্যাশে টাকা থাকে, নগদ টাকা থাকে কিছু, আর অধিকাংশ টাকা থাকে ব্যাংকে। দুটাই ব্যবসা প্রতিষ্ঠানের টাকা। কিন্তু ব্যাংক থেকে যখন আমরা টাকা তুলি তখন কি হয়? ব্যাংকের টাকাটা কমে যায় আর নগদ টাকাটা বেড়ে যায়। ঠিক আছে, ব্যাংকের টাকা কমে, ব্যাংক থেকে টাকা তুললে কি হয়? আবার বলতেছি, ব্যাংকের টাকা কমে যায় কিন্তু নগদ টাকা বেড়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য এটা হলো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। কেন? এখানে নগদ এবং ব্যাংক দুটাই প্রভাবিত হয়। তো আমরা আবেদন করব ব্যাংক থেকে টাকা উত্তোলন, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে কি হলো? এখন আমরা এটা লিখব 7,000 টাকা। তো 7,000 টাকা হয়েছে, আমরা এখন লিখব, তাহলে কি হলো? দেখো, ব্যাংক থেকে টাকা কমে গেল, ব্যাংক থেকে ব্যবসায় প্রয়োজন টাকা তুললো, তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট মানে নগদ টাকা ব্যবসায়। তাহলে আমরা, এটা হলো জানুয়ারি মাসের 24 তারিখ। তাহলে কি হবে? ব্যাংক থেকে টাকা উত্তোলন 7,000 টাকা, তাহলে নগদ টাকা বাড়ছে। তাহলে এখানে লিখবো আমরা হলো নগদান ঘরে লিখবো কত? 7,000। ঠিক আছে, আর হেড দিব কি? নগদান ঘরে লিখলাম হলো 60,000, হেড দিব ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, কারণ আমরা জানি কি? কারণ আমরা জানি হলো হেড হয় বিপরীতটা। নগদান ঘরে লিখতেছি, হেড হবে কোথায়? ব্যাংক, কারণ নগদের ঘরে কখনোই নগদান হিসাব হবে না। বুঝে আসছে? এরপরে হলো 24, আর অবশ্যই যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, ক লিখবা। ঠিক আছে, কিংবা সি লিখবা। ঠিক আছে, ইংরেজিতে এটা হলো সিও লেখা যায়, আবার ক লেখা যায়। ঠিক আছে, এরপরে কি? ব্যাংক হিসাব এবং নগদান হিসাব। নগদান হিসাব, দেখো নগদান হিসাব কারণ লেখলো, ব্যাংক থেকে টাকা চলে গেছে, কারণ আমরা যখন ব্যাংক থেকে টাকা তুলছি তার মানে কি? ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংকের ঘরে তার ক্রেডিট দিকে বসবে। ক্রেডিট দিয়ে কত বসবে? 7,000। ঠিক আছে, আর হেড হবে কি? বিপরীতটা। ব্যাংক হিসাব বিপরীত কি? নগদান হিসাব। ঠিক আছে, এরপরে 27 নম্বর কি? বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে কি? পণ্য বিতরণ।
বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি, ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় কি করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিনামূল্যে কিছু পণ্য বিতরণ করে, এটা মানে কি বিজ্ঞাপন। আমরা কি করব, সব কিছু যেটা সমস্যা হবে সেটা আমরা জাবেদা করব। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কি, বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিট, পণ্য হিসাব ক্রেডিট। দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি, বিনামূল্যে পণ্য বিতরণ মানে হলো কি বিজ্ঞাপন। আর আমরা যখন যেখানে সমস্যা হবে সেটা আমরা জাবেদা করব। বিনামূল্যে পণ্য বিতরণ জাবেদা কি, বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ঠিক আছে। আর হলো কি, দেখো বিনামূল্যে কি বিতরণ, পণ্য বিতরণ, পণ্য মানে আমরা জানি ক্রয়, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। দেখো বিনামূল্যে পণ্য বিতরণে জাবেদা কি, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ মানে হলো বিজ্ঞাপন, বিজ্ঞাপন ডেবিট। আর হলো পণ্য থাকলে আমরা লিখবো ক্রয়, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এর মধ্যে কোনো আছে, নগদান হিসাব আছে নাই, তাহলে এটা কি অনগদ লেনদেন, অনগদ লেনদেন, অনগদ লেনদেন, তাহলে এটা এখানে আসবে না, তাহলে 27 নম্বরে আসবে না। এবার 30 নম্বর শেষ, সেটা হলো কি নগদে বেতন প্রদান। প্রদান মানে হলো ক্রেডিট দিয়ে টাকা চলে দিলে আমরা কোন দিকে লিখি, 30 ক্রেডিট দিকে, ঠিক আছে। 30 তারিখ কি হলো, বেতন, বেতন হিসাব, বেতন হিসাব কত, নগদের কত টাকা প্রদান করা হয়েছে, 5000 টাকা, আমরা এই 5000 টাকা লিখলাম। এরপরে কি, এরপরে লেখা আছে কি, চেকে ভাড়া প্রদান, চেকে ভাড়া প্রদান, তার ভাড়া হিসাব, ভাড়া হিসাব কত, চেকে কত, 4000 টাকা, তাহলে ব্যাংকের ঘরে, চেক মানে হলো ব্যাংক, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্ক, ঠিক আছে, একেবারে সহজ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হলো এটা ব্যালেন্স করব, ঠিক আছে। তাহলে বাট্টা 500, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, যেদিকে বড় সেদিকে আগে, যেদিকে বেশি অ্যামাউন্ট আছে, বড় অ্যামাউন্ট আছে, মোট যোগ করে বেশি হবে সেটা আমরা আগে যোগ করব, ঠিক আছে। আমরা সেজন্য ক্যালকুলেটর নেব। তাহলে দেখো ক্যালকুলেটর আমরা হিসাব করতেছি, তাহলে এদিকে বেশি আছে, বুঝছো, 1,20,000 প্লাস হলো 90,000 প্লাস হলো 14,500 প্লাস হলো 7,000, তাহলে কত হলো, এদিকে আমরা কত, 1,20,000, 90,000, 14,500 আর 7,000, তাহলে পাইলাম কত, 2,31,500, ঠিক আছে। তার মানে হলো এদিকে কম। তাহলে আমরা কি জানি, আমরা জানি হলো এটা করা হয় মাসের শেষে, কত, জানুয়ারি মাসের শেষ তারিখ কত, 31, আর শেষে কি হয়, ব্যালেন্স সিডি হয়, কি হয় মাসের শেষে, কি হয় ব্যালেন্স সিডি, মাসের প্রথমে কি হয় ব্যালেন্স বিডি, ঠিক আছে। মাসের শেষে কত, ব্যালেন্স সিডি। তাহলে এখানে কত পেলাম আমরা, 2,31,500। তাহলে এখন এখান থেকে হলো আমরা বাদ দেব, কি বাদ দেব, বাদ দেব হলো 60,000, 60,000 মাইনাস কত, 69,000, 69,000 মাইনাস কত, 5,000, তাহলে কত আমাদের আসতেছে ব্যালেন্স সিটি কত, তাহলে দেখো
আমরা বাদ দিলাম, তাহলে ব্যালেন্স শিটে হচ্ছে এটা সব বাদ দিলে কত হবে? ৯৭,৫০০। ঠিক আছে, এদিকে কত হবে? তাহলে এটা সব যোগ করলে কত হবে? ২,৩১,৫০০। ঠিক আছে, দেখো এখন প্রশ্ন হলো নগদান বইতে আমরা এই ব্যালেন্স সিডিপিডি কেন করি? কারণ আমাদের অ্যাকাউন্টিংয়ের হিসাব মতে ডেবিট ক্রেডিট সবসময় সমান হবে। ডেবিট ক্রেডিট কি সবসময় সমান হবে। তাহলে আমাদের নগদান বইয়ের কত হলো? 2,31,000। কত হলো? 2,31,000। এখন হলো এই নগদান বইয়ের ক্রেডিট দিকেও কত হলো? 2,31,000। বুঝে আসছে? কারণ আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা জানি হলো ডেবিট ক্রেডিট সবসময় সমান হবে। ঠিক আছে, তাহলে আবার এদিকে প্রাপ্তি বারটা হলো 1,000 টাকা। ঠিক আছে, এরপরে আমরা কি করব? ব্যাংকের ঘরে করব, যোগ করব। ব্যাংকের কত? 70,000। কত? 70,000। ঠিক আছে, তারপরে কি আছে? এরপরে কি আর ক্রেডিট দিকে কি আছে দেখো, ক্রেডিট দিকে দুটো আছে, যে 7,4,11,000 টাকা। ঠিক আছে, এখন হলো 70,000 থেকে 11,000 টাকা বাদ দিলে কত হয়? 59,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা ব্যালেন্স শিটে পেয়ে গেলাম এদিকে ব্যাংকের ঘরে 70,000। ঠিক আছে, তাহলে আমরা ব্যালেন্স সিডি বিডি দুটোই পেয়ে গেলাম। দেখো তাহলে আমরা হলো ব্যালেন্স সিডি পেয়ে গেলাম, দুটোই ব্যালেন্স সিডি পেয়ে গেলাম। আমরা জানি ব্যালেন্স সিডি হয় মাসের শেষে, আর ব্যালেন্স এটারই আবার পরের মাসে মানে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে এই ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হবে, সেজন্য বলা হয় ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে ব্রড ডাউন, সিডি মানে ক্রেডিট ডাউন। ক্রেডিট ডাউন মানে কি? এই সিডি মানে ক্রেডিট ডাউন, ক্রেডিট ডাউন মানে এই ব্যালেন্সটা স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হবে কোথায়? বিডিতে। সিডি মানে ক্রেডিট ডাউন মানে হলো ক্যারিড ডাউন, তার মানে হলো এটা স্থানান্তরিত হবে। আর বিডি মানে অলরেডি স্থানান্তরিত হয়ে গেছে, এখন আমরা স্থানান্তরিত করব। সেটা কি? এটা জানুয়ারি মাস ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। তাহলে কত হবে? ৯৭,৫০০ আর এটি হলো 59,000। ঠিক আছে, তাহলে এটাই হলো হিসাব। ঠিক আছে, এটাই হলো অঙ্ক। তাহলে আমরা সহজভাবে এই অঙ্কটা শিখলাম। সবসময় মনে রাখবা সেটা হলো যেটাই ব্যালেন্স সিডি হবে সেটাই হলো ব্যালেন্স বিডি হবে, কিন্তু পরবর্তী মাসে। ঠিক আছে, আর ব্যালেন্স বিডি সবসময় হয়, দেখো এখানে 23 জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি, তার মানে ব্যালেন্স বিডি সবসময় মাসের প্রথম তারিখ হবে। ওকে, তো এই ছিল 3 ঘোড়া নগদান বই। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের ইউটিউবেও চ্যানেল আছে, আবার ফেসবুকেও আছে। তোমরা হলো ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।